আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি, SM মোফাজ্জল হোসেন। আপনাদের কাছে প্রতিদিনই কোনো না কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এটা এক ধরনের একটা অভ্যাসও হয়ে গেছে যে কোনো কিছু শেয়ার আপনাদের সাথে না করলে আমার ভালো লাগে না। এই জন্যই আমি আপনাদের সম্মুখে বারবার হাজির হই। তবে আজকে বাংলাদেশে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, বাংলাদেশে আমাদের মিডিয়া থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা প্রচলিত আছে। আপনারা কয়টা পত্রিকা ইমান পড়বেন? কয়টা পত্রিকার খবর আপনাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে? আমাদের সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে অনেক তথ্যবহুল কিছু সংবাদ পত্রিকায় উপস্থাপন করেন জনগণের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, দেশ যারা পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে, এক কথায় সর্বসাধারণের জন্য। যাই হোক, আজকে 28/4/2024 তারিখের দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় দুটি সংবাদ আমি অনেকক্ষণ যাবৎ পড়লাম। পড়তে পড়তে অস্থির হয়ে গেছিলাম এবং মনে মনে ভাবলাম যে এই বিষয় নিয়ে দুই একটা কথা আপনাদের সাথে বলতেই পারি, কারণ হয়তোবা কেউ পড়ে থাকবেন, কেউ হয়তো পড়ে থাকবেন না। সংবাদ দুটো হলো, ডেমু ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ, 650 কোটি টাকার স্বপ্নভঙ্গ। আপনি কল্পনা করতে পারবেন এই সংবাদটা যতভাবেই আপনি নেন, এদেশের সম্পদ, এদেশের জনগণের সম্পদ, এই সংবাদটার মধ্যে আমি আওয়ামী লীগের, বিএনপির কোনো নেতাকর্মীর নাম আমি পেলাম না। অনেকেই বলেন রাজনীতি করে অনেক মানুষ অনেক কিছু করেন, কিন্তু এই সংবাদটার 650 কোটি টাকার স্বপ্নভঙ্গ, এবং এটার কেউ দায় নিচ্ছে না। কেন? যে ডেমু ট্রেন চীন থেকে আমদানি করা হয়েছিল অনেক দিন আগে। এখন তারা চাকরি থেকে কেউ কেউ অবসরে নিয়ে গেছেন, কেউ কেউ মারা গেছেন। ট্রেনগুলো জীবিত অবস্থায়, মৃত অবস্থায় শেডে পড়ে আসে। পত্রিকায় প্রকাশ যেভাবে লেখছে তাতে অন্তরটা কেঁপে উঠল যে এত দামি, গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা বাহন এইভাবে গাছগাছরায় আচ্ছন্ন হয়ে গেছে, ময়লা আবর্জনায় শ্যাওলা পড়ে সেই ট্রেনগুলো চলাচলের অযোগ্য হয়ে গেছে। ইঞ্জিনগুলো আছে কিনা সে ব্যাপারেও সন্দিহান, নানান কথাবার্তা। এবং এই ট্রেনগুলো কেন, কিভাবে আসছে দেশে, কী জন্য আসছিল, কত টাকায় খরচ হয়েছে, এবং এই ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে অনেক সরকারি আমলা, সরকারি কর্মকর্তারা বিদেশে এর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, এবং সরকারের ঊর্ধ্বতন মহল এই ট্রেনগুলো কেন আমদানি করলেন, এই আমদানির পিছনে কারণটা কি, এবং সেগুলো দেশে চললো না কেন, কেনই বা আজকে 2024 সালের 28শে এপ্রিল এত বড় একটা সংবাদ মাধ্যমে এসেছে। বিষয়টা আমি ব্যক্তিগতভাবে পড়ে আমার খুব খারাপ লেগেছে, কারণ এ দেশটা খুব ছোট একটা দেশ, এদেশের মানুষ খুব সহজ সরল। যাই হোক, কথাগুলো আমি আগেও বলছি, এখনও বলি। তবে আর একটা খবর, যে খেলাপির পর ঋণের তথ্য ব্যাংক
ঋণের তথ্য জানল গ্রাহক আসিফ এন্টারপ্রাইজের মালিক সলিমুল্লাহ। ঘটনাটি ঘটেছে ঢাকার বসুন্ধরা শাখায়। নজিরবিহীন এ ঘটনার কেউ দায় নিচ্ছে না। ফার্মার্স ব্যাংক ওরফে পদ্মা ব্যাংক ওরফে এক্সিম ব্যাংক। বিষয়টা হলো এরকম যে আপনার নামে টাকা মঞ্জুরি করে ব্যাংক কর্মকর্তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। বিষয়টা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনার কেমন লাগবে? কি অবস্থায় যে সলিমুল্লাহ সাহেব দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট করে মানবিক জীবনযাপন করতেছে, কিন্তু এই যে বিপুল অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করে ব্যাংকের কর্মকর্তারা, এখানেও কোনো আওয়ামী লীগের বিএনপির কোনো নেতাকর্মীর নাম আমি পেলাম না। শুধুমাত্র এখানে আমাদের একটা নাম আসছে, ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর সাহেবের নাম আসছেন, এইটুকুই। তো যাই হোক, বিষয়টা আসলে এদেশের সহজ সরল মানুষ ঘটায় নাই, এদেশের শ্রমিক শ্রেণীর মানুষ ঘটায় নাই, এদেশের মেহনতি মানুষ কৃষক বিষয়টা ঘটায় নাই। এটা শিক্ষিত, উচ্চশিক্ষিত আমলা, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তারাই যোগ সাজসে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের করণীয় কিছু নেই, এটা সত্য। তবে আপনারা কষ্ট করে হলেও আজকের এই যুগান্তর পত্রিকাটা আপনারা কষ্ট করে হলেও আমি যে কথাগুলো বললাম ডেমু ট্রেন সম্পর্কে এবং খেলাপি ঋণের দায় সম্পর্কে, এই দুইটা পাতা, এই দুইটা খবর আপনারা পড়বেন। পড়ে এখন আমি একটা গল্প বলছি, সেই গল্পের সাথে মিলাবেন। সেটা হলো যে আমি এবং রাসেল আমার কলিগ। রাসেল খুব বুদ্ধিমান একটা ছেলে। তো আমাকে বলে যে ঘাড় মোটা একটা ছেলে, যাই হোক মাথা মোটা একটা ছেলে। তো আমরা দুইজন মালয়েশিয়ায় গেছি কাজ করতে। সেই মালয়েশিয়ায় গেলাম, গিয়ে যা দেখি সেখানে ওই ঘির দাম অন্যান্য জিনিসের চাইতে ঘির দাম সবচাইতে কম। ঘি একটা মূল্যবান খাদ্য, এটা সকলেই খেতে পারে না। যাই হোক, তারপরেও এই জিনিসটার দাম, যদিও এটা প্রতীকী একটা গল্প, এই জিনিসটার দাম এত কম কেন? কলার দাম, আঙ্গুরের দাম, আপেলের দাম, অন্যান্য জিনিসের দাম সব বেশি, অথচ ঘির দাম কম। তো রাসেল আমাকে প্রশ্ন করলো যে এখানে ঘির দাম এত কম, এদেশের তো কোনো আইন শাসন বলতে কোনো শৃঙ্খলা নাই। ভাই তুমি থাকো, আমি ভাই চললাম, আমার দেশে আমি চলে যাই, আমি আর এই দেশে থাকবো না। আমি আবার চিন্তা করলাম যে এর চাইতে ভালো দেশ আর কোথায় থাকতে পারে, যে দেশে অন্যান্য জিনিসের দাম বেশি, ঘির দাম কম। আমি তো আমার দেশের যেরকম ঘি খাইতে পারি নাই, আল্লাহ বাঁচাইছে, এই দেশে আসলাম একটু ঘি খাই। যাই হোক, আমি গ্যারেজে থাকি, সারাদিন কাজকর্ম করি আর সন্ধ্যাবেলায় ঘি কিনে খাই। তো এখানকার কথা এখানে রাখলাম। ওই দেশের রাজার বাড়িতে চোর ঢুকছে। তো চোর ঢুকার সময় ওই ওয়ালের নিচে পিড়িতে শীত খুদে যাওয়ার সাথে সাথে ওয়ালটা ভেঙে চোরের উপরে পড়ছে। এখন চোর এই দিকেও যাইতে পারতেছে না, ভিতরেও ঢুকতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চোর অনেক চেষ্টা করছে, কিন্তু ওখান থেকে আর বেরোতে পারেনি, ওখানেই মারা গেছে। তো সকালে রাজার কাছে সংবাদ গেল যে আপনার যে অমুক ওয়ালের নিচে ওয়াল ভেঙে চোর নিহত হয়েছে, চুরি করতে পারে নাই। তাই নাকি? তো রাজা বললো যে তাহলে
চোর যেহেতু মারা গেছে, এটা তো একটা সাংঘাতিক একটা অবস্থা। তাহলে দেখো যে এই ওয়ালটা করছিল কে, তারা ডাক দাও, রাজমিস্ত্রি ডাক দাও। তো রাজমিস্ত্রি আসছে, বলছে যে হুজুর তুমি এই কিভাবে ওয়াল করলা যে ওয়ালের চলে চোর চুরি করতে আসা সে নিহত হইল? বলছে হুজুর এটা আমার কোনো দোষ নাই, এটা আমার কোনো দোষ না। দোষ কার? ওই যে আমার যে সহকারী ছিল, এই সহকারীর দোষ। ও পানি, খাদ্যদ্রব্য, ইট, সিমেন্ট, বালি যাই ছিল, ও পানি বেশি দেওয়াতে আমি তো এত কিছু দেখি, এত কিছু খেয়াল করি না, আমি শুধু করছি। ডাক দাও, তো যাও, তুমি মুক্তি, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যাও। ডাক দাও তোমার সহকারী, ডাক দাও। সহকারী আসলো, আসার পরে বললো যে এই তোমার আবার এত টাকা কিসের পড়ছে যে তুমি ওয়াল বানাইতেছে রাজমিস্ত্রি, তুমি সেখানে পানি বেশি দিছিলা কে? যে হুজুর আমি তো পানি, আমার তো দোষ নাই, পানি দিছিলাম অন্য একটা কারণে। কি কারণ? যে আপনার যে সহিস, মানে হাতির সহিস থাকে, হাতি 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 নিয়ে ওই আমি যেখানে কাজ করতেছিলাম ওই রাস্তা দিয়ে হাতি যাচ্ছিল, তা হাতির গলায় ছিল একটা বিশাল একটা ঝুনঝুনি ছিল, ঢং ঢং শব্দ হচ্ছিল। তা আমি ওইটা দেখে খুব আনন্দ পাইছিলাম। ওইটা দেখতে দেখতে কয় কয় মগ পানি দিছি, এটা আমার আর কোনো খেয়াল নাই। তো এই জন্য আমি আমার এই ভুলটা ও তো ঠিক আছে, যাও, তোমারও কোনো দোষ নাই, তুমি যাও। তাহলে যে হাতি নিয়ে আসছে তারা ডাক দাও। তো হাতিওয়ালা আসছে, তুমি এ রাস্তায় তোমার এই ঝুনঝুনি বাজায় তোমার জানলাবো কি জন্য? হুজুর আমার তো ওইদিকে একজন ডাক, মানে এক হুজুর ডাকছিল, এই জন্য আমি তো গলায়, হাতির গলায় তো ঝুনঝুনি ছিল, আগে থেকে ছিল, তো এত ঝুনঝুনি দেওয়ার দরকারটা কি? তো স্যার এটা তো আমি জানি না। তো যাই হোক, ঝুনঝুনি বানাইছে, তারা ডাক দাও, তুমি যাও। তো ঝুনঝুনি বানাইছে যে ঝুনঝুনিওয়ালা, তারা ডাক দিছে। তো সে দোকানদার বলছে যে এই তুই তো বানাইছস, তুই যা। মালিকে বলতেছে তুই তো বানাইছস, তুই যা। তো গেছে, যা বলছে তুমি এই হাতির গলায় যে ঝুনঝুনি বানাইছো, তোমার এত শব্দ দিবার বসে কারা? তোমাকে তো এত শব্দ দিতে বলি নাই, তুমি এত ঢং ঢং শব্দ করে তোমার হাতি কাছে, হাতি যাওয়ার ফলে তো ওই বেটায় পানি বেশি দিচ্ছে, পানি দেওয়া বেশি দেওয়ার ফলে ওয়াল ভেঙে পড়ছে, ওয়াল ভেঙে পড়ার ফলে যে চোর মারা গেছে, এখন তো তোমার ফাঁসি হবো। কয়ে হুজুর আমার কোনো দোষ নাই। কার দোষ? আমার কোনো দোষ নাই এই জন্য যে আমার মালিক আমাকে যেভাবে বলছে আমি সেইভাবে বানাইছি, যাও তুমি মুক্তি, তুমি খালাস। মালিকের ডাক দাও। তো মালিক গেছে, মালিক যা বলছে যে হ্যাঁ হুজুর আসলে এটা একটু আমি ওকে বলছিলাম ঝুনঝুনিটা একটু শক্ত করে বানানোর জন্য, যাই হোক এটা ভুল হয়ে গেছে, মানে তোমার তো ফাঁসি হয়েছে, তুমি ওকে অর্ডার করছো, ও ঝুনঝুনি বানাইছে বেশি শব্দ দিয়ে, আমি না করছিলাম শব্দ যেন কম হয়, সেই শব্দ শুনে এই রাজমিস্ত্রির সহকারী পানি বেশি দিছে, বেশি দেওয়ার ফলে রাজমিস্ত্রি কাজ করছে, কাজ করলে কাজের গুণগত মান খুব কম হয়ে গেছে, খারাপ হয়েছে। খারাপ হওয়ার ফলে এখন চোর এই দিক দিয়ে শীত কাটতেছিল, এই ওয়াল ভাঙ্গিয়া চোর মারা গেল, এর জন্য তোমার ফাঁসি হয়েছে। তো এখন ওই জঙ্গিনারা কী করবো চিন্তা ভাবনা করে যান, ঠিক আছে স্যার আমার আর কী করা যাবো। তো এখন ফাঁসিতে নিয়ে গেছে, ফাঁসিতে নিয়ে যায়, যখনই ফাঁসি দিতে যায় তখন ফাঁসির থেকে নিচে পড়ে যায়, ওর গলায় ফাঁসি আটকে না, মানে ঘাড় চিকুন, অনেক চিকুন। তো অনেকক্ষণ চেষ্টা মেষ্টা করছে এরা, এই যে যে জল্লাদ অনেক চেষ্টা মেষ্টা করার পরে কয় যে হুজুর একে তো ফাঁসি দেওয়া যেতেছে না, এর ঘাড় চিকুন, তো এ তো ফাঁসি দেওয়া যায় না। কয় যে ঘাড় চিকুন মনে চাই যে তাই হোক, আমার রাজ্যে ঘাড় মোটা কার আছে, হ্যারে ফাঁসি দাও। তো এখন ওই যে আমি ঘি খাইতেছি, ঘি খাইতে খাইতে তো আমার তো ঘাড় তো মোটা হয়ে গেছে গা। ওর অনেক খুঁজে খুঁজে টুজে সাইরা আমাকে ফাঁসি দিয়ে দিল। এ হইল বিচার। এটা বললাম এই কারণে যে দেশের যে অবস্থা, কেউ দায় নিতেছে না।
এখন এই দায়গুলো কার ঘাড়ে চাপবে এটা আল্লাহ মাবুদি জানে। আদৌ চাপবে কিনা তাও জানি না, কারণ 3 সদস্য, 5 সদস্য, 7 সদস্য, 8 সদস্য কমিটি হয়। সেই কমিটি হওয়ার পরে অদৃশ্য কি এক ইয়ের কারণে এটা জনগণ আর এই স্বপ্ন দেখে না, এই খবরের আর কোনো আশা হয় না। তার নতুন নতুন খবর আসে প্রতিদিনই, এই ধরনের অনেক খবর পত্রিকায় দেখলেই দেখা যায়, নানান ধরনের খবর এবং বিস্তৃত খবর। কয়টা খবরে যে দেশের মানুষ পড়বো, তার চাইতে চিকন ঘাড়ালা যেটি, মানে মোটা ঘাড়ালা যেটি আছে, এদেরকে ধরে না ফাঁসি দেন গা, দেশ শান্তি হবে না। আমি আপনাদের কাছে অনেক কিছু বললাম, আপনারা মনে কিছু নিয়েন না। আপনারা এই বিষয়টা আজকের পত্রিকাটা একটু ভালোভাবে পড়বেন, দেখবেন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।